গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টারের বিএমআর পার্ট 2 অ্যান্ড ক্যালোরি রিকোয়ারমেন্ট পার্ট 1 এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা আজকে বিএমআর এর ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স এই টপিক নিয়ে আলোচনা করব। প্রিকন্ডিশনস টু মেজার বিএমআর, দ্য ওয়েজ অফ এনার্জি এক্সপেন্ডিচার, বেসিক ক্যালকুলেশন অফ এনার্জি রিকোয়ারমেন্ট, আর হচ্ছে ডিটারমিনেন্ট ফ্যাক্টরস ওয়াইল ক্যালকুলেটিং ক্যালোরি অর এনার্জি রিকোয়ারমেন্ট অফ দ্য বডি। এই কয়েকটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা শুরু করি। ইম্পর্টেন্স আর সিগনিফিকেন্স অফ বিএমআর। তো বিএমআর এর সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্সটা কি? হ্যাঁ, তো বিএমআর আমরা হচ্ছে কেন আমাদের বিএমআরটা ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন অফ এনার্জি রিকোয়ারমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়ালের কতটুকু এনার্জি দরকার সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো যদি আমরা বিএমআরটা জানতে পারি। ডায়েটারি প্ল্যানিং অফ এন ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়ালের ডায়েটারি প্ল্যানিং, তাকে কোন ডায়েটটা ফলো করতে হবে তার হেলথ স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা কিন্তু আমরা বিএমআরটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি সেটা প্ল্যান করতে পারবো। ডায়াগনোসিস অফ ভ্যারিয়াস প্যাথোলজিক্যাল কন্ডিশনস, যেমন হাইপোথাইরয়েডিজম, এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। হ্যাঁ, এরকম বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশনের ডায়াগনোসিস আমরা করতে পারবো যে বিএমআরটা কতটুকু আছে। হ্যাঁ, সেইটা যদি আমরা মেজার করি তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড বিএমআর এর সাথে কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে বিএমআর বেশি আছে না কম আছে। তো এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু যে বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশন ডায়াগনোসিস করতে পারবো। ডায়াগনোসিস মানে কি? ডায়াগনোসিস মানে হচ্ছে কি ওই প্যাথোলজিক্যাল কন্ডিশনটা মানে কোন রোগটা হয়েছে আমার, সেই রোগ বা ডিজিজটা আমি করতে পারবো, সেটা হচ্ছে কি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, আচ্ছা, এরপর আসবে প্রি কন্ডিশনস টু মেজার বিএমআর। বিএমআর মেজার করতে হলে আমাকে কি কি প্রি কন্ডিশনটা ফলো করতে হবে, যেটা আমরা হচ্ছে গিয়ে এতক্ষণে আমাদের একটা ধারণা হয়ে গেছে। আমি বলছিলাম পোস্ট অ্যাবজর্পটিভ স্টেট, অর্থাৎ 12 আওয়ার্স ফাস্টিং। হ্যাঁ, লাস্ট মিল থেকে 12 to 14 আওয়ার্সের একটা ব্রেক রাখতে হবে। হ্যাঁ, এবং সেটা কি ফাস্টিং হিসেবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপর হচ্ছে ওভারনাইট সাউন্ড স্লিপ। কারণ কি? কারণ হচ্ছে আমার যেহেতু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেস্ট দরকার। হ্যাঁ, ফিজিক্যাল রেস্ট তো আমি হচ্ছে গিয়ে কমফোর্টেবলি যদি শুয়ে যাই তাহলে আমার ফিজিক্যাল রেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেন্টাল রেস্টটা আমি কিন্তু যদি সারা রাত একটা সুন্দর একটা ঘুম দিয়ে আসি তাহলে কিন্তু আমার মেন্টাল রেস্টটা চলে আসবে। হ্যাঁ, এবং সেই জিনিসটাই কিন্তু আমার 3 নম্বর পয়েন্টেও বলে দেওয়া হচ্ছে যে কমপ্লিট মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রেস্ট। এবং এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে হচ্ছে কি আমার বডির যত ভলেন্টারি অ্যাক্টিভিটি, যেমন আমি হাত পা নাড়াচ্ছি, আমি মুখ নাড়াচ্ছি, এগুলো কোনো কিছু আমি নাড়াচাড়া করবো না। হ্যাঁ, আমি একদম হচ্ছে গিয়ে আমার বডি ছেড়ে দিয়ে সুন্দর মতন আমি শুয়ে থাকবো। আমার কমপ্লিট ফিজিক্যাল রেস্ট হয়ে গেল এবং মেন্টাল রেস্টটা কিন্তু আমার ওই সাউন্ড স্লিপ থেকেই চলে আসবে। এরপর আমরা দেখি কমফোর্টেবল এনভায়রনমেন্টাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই কথাগুলো কিন্তু আমরা ডেফিনিশনেও পড়ে আসছিলাম যে থার্মো নিউট্রাল টেম্পারেচার রাখতে হবে আমাদের এনভায়রনমেন্টে। অ্যান্ড এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে বা তার আশেপাশে থাকে তাহলে সেটাই কিন্তু একটা কমফোর্টেবল টেম্পারেচার হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, কমফোর্টেবল প্রেশারও কিন্তু থাকতে হবে। এবং এটা কিসের প্রেশার? এটা হচ্ছে এয়ার প্রেশার আর কি। আমার আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টে একটা প্রেশার আছে, একটা এয়ার প্রেশার আছে, সেই এয়ার প্রেশারটা কমফোর্টেবল থাকতে হবে অবশ্যই। তারপর হচ্ছে অ্যাওয়েক, আমি জাগনা আছে কিনা, আমি সজাগ আছি কিনা। আমাকে সজাগ থাকতে হবে কিন্তু অবশ্যই। আমি কিন্তু যদি ঘুমিয়ে থাকি সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু আমার বিএমআরটাকে, আমার এক্স্যাক্ট বিএমআরটা কিন্তু সেটা মেজার করবে না। আমি যখন স্লিপিং অবস্থায় থাকবো তখন কিন্তু আমার বিএমআরটা আসবে হচ্ছে গিয়ে, মানে আমার এনার্জি এক্সপেন্ডিচার হবে আমার নর্মাল বিএমআর এর 90%। তো আমার নর্মাল যা বিএমআর তার 90% হচ্ছে গিয়ে আমার খরচ হবে যখন আমি ঘুমন্ত অবস্থায় থাকবো, স্লিপ অবস্থায় থাকবো। আর যদি আমি অ্যাওয়েক থাকি তাহলে আমার পুরো বিএমআরটাই হচ্ছে গিয়ে আমার এক্স্যাক্ট বিএমআরটা আমি মেজার করতে পারবো। সো আমাকে অবশ্যই অ্যাওয়েক থাকতে হবে। এরপর আমরা আসি বিএমআর কি কি অ্যাপারেটাস দিয়ে আমি বিএমআর মেজার করতে পারবো। বিএমআর ইজ মেজার্ড বাই বেনেডিক্ট রথ স্পাইরোমিটার অ্যান্ড হচ্ছে ক্নাইপিং স্পাইরোমিটার। দুইটা স্পাইরোমিটার আছে, একটা হচ্ছে বেনেডিক্ট রথ স্পাইরোমিটার, একটা হচ্ছে ক্নাইপিং স্পাইরোমিটার। তো এই দুটার নাম আমরা জাস্ট মনে রাখবো যে এই দুটা স্পাইরোমিটার দিয়ে বিএমআর মেজার করা যায়। জাস্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা নামটা মনে রাখা, এটুকুই আমাদের কাজ। আচ্ছা, এরপর আমরা আসি দ্য ওয়েজ অফ এনার্জি এক্সপেন্ডিচার অর রিকোয়ারমেন্ট। তো আমরা যে এনার্জি এক্সপেন্ডিচারের কথা বলছি, তো এনার্জি এক্সপেন্ডিচার কি কি ওয়েতে হইতে পারে, কি কি প্রসেসে এনার্জি এক্সপেন্ডিচার হয়,
হ্যাঁ, এখানে তিনটা মেইন প্রসেস আছে, তিনটা মেইন এনার্জি রিকোয়ারিং প্রসেস আছে যেটার মাধ্যমে এনার্জি কি বলে এনার্জি এক্সপেন্ডিচার হয়, এনার্জিটা এক্সপ্যান্ডেড হয়। হ্যাঁ, তো এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে বেসাল মেটাবলিক রেট, যেটাকে রেস্টিং মেটাবলিক রেটও বলা হয়ে থাকে, বিএমআর অথবা আরএমআর। It is the large component of energy expenditure which represents the energy requirement to carry out basic physiologic functions such as respiration, blood flow, ion transport and maintenance of cellular integrity. এই কথাগুলো কিন্তু আমরা পড়ে এসেছি অলরেডি, রেসপিরেশন, ব্লাড ফ্লো, আয়ন ট্রান্সপোর্ট, এই কথাগুলো এগুলো কিন্তু আমাদের ওই যে বেসাল কন্ডিশনে যেই প্রসেসগুলো হয় আমার বডিতে, যেই ফিজিওলজিক্যাল ফাংশনগুলো হয়, ওই কথাগুলো কিন্তু এখানে বলে দিচ্ছে 4-5টা, সবগুলো বলে নেই। এবং এই ফাংশনগুলোতে যে এনার্জিটা খরচ হয় সেটাই হচ্ছে আমাদের বিএমআর, এই কথাটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা আসি হচ্ছে গিয়ে 2 নাম্বার আমাদের ওয়েতে, যেটা 2 নাম্বার প্রসেস, এবং এটা হচ্ছে থার্মিক ইফেক্ট অফ ফুড। যে কোনো ফুডের একটা থার্মিক ইফেক্ট থাকে। থার্মিক ইফেক্টটা কি জিনিস? এটাকে আবার বলা হয় স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বা এসডিএ। এটার মানে হচ্ছে গিয়ে আমি যে খাবার খাই সেটাকে ডাইজেস্ট করতে হবে, সেটাকে অ্যাবজর্ব করতে হবে, তারপর সেটা অ্যাসিমিলেটেড হবে, এরপর সেটা আমার সেলগুলো ওই খাবার থেকে যে এনার্জিটা বের হয়ে আসে সেই এনার্জিটাকে, মানে মেটাবলিজমের পর কিন্তু এনার্জিটা বের হবে। তো এই যে এতগুলো প্রসেস হচ্ছে গিয়ে অতিক্রম করে একটা খাবার থেকে আমি এনার্জি পাচ্ছি, এই প্রসেসগুলোতে কি এনার্জি খরচ হয় না? অবশ্যই হয়, যে কোনো প্রসেসে এনার্জি খরচ হবে। তো এই হচ্ছে এই যে কতটুকু কোন ফুডে কতটুকু এনার্জি খরচ হচ্ছে, এটাই হচ্ছে তার সেই ফুডের থার্মিক ইফেক্ট। যেমন আমরা যদি বলি থার্মিক ইফেক্ট, আমরা এসডিএ নিয়ে আলাদাভাবে আলোচনা করব বিস্তারিত, আমি একটু ধারণা দিচ্ছি। আমাদের কিন্তু প্রোটিন, আমি যদি কোনো একটা প্রোটিন খাই, সেই প্রোটিন থেকে এনার্জি বের করে আনতে হলে আমাকে 30% প্রোটিনের যেই হচ্ছে ক্যালোরি, ওই প্রোটিন থেকে যতটুকু ক্যালোরি আমার পাওয়ার কথা তার 30% আমাকে সেখানে খরচ করে ফেলতে হয়। আর আমি যদি কোনো একটা কার্বোহাইড্রেট গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে আমার অলমোস্ট 6% হচ্ছে ক্যালোরি আমাকে খরচ করতে হয়। মানে ওই কার্বোহাইড্রেট থেকে আমি যতটুকু ক্যালোরি আমার পাওয়ার কথা তার 6% আমার খরচ হয়ে যাবে ওইটার আমার ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম এইসব কাজে। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে খরচটা হয়ে গেল, এটা কিন্তু ওয়েস্ট হয়ে গেল, তাই না? এই এনার্জিটা, এটুকু এনার্জি আমার ওয়েস্ট হয়ে গেল, এটা আমার কাজে আসলো না কোনো। এইটাই হচ্ছে কি এসডিএ বা থার্মিক ইফেক্ট অফ ফুড, মানে ওই ফুডের একটা থার্মিক ইফেক্ট। এবং এটাকে কি বলা হচ্ছে? ওভার এ 24 আওয়ার পিরিয়ড, 24 আওয়ার পিরিয়ডে আমরা এটা পরিমাপ করি, আমরা এটা ক্যালকুলেট করি 24 আওয়ার পিরিয়ডে। দ্য থার্মিক রেসপন্স টু ফুড ইনটেক মে অ্যামাউন্ট টু 5 to 10% অফ টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। এটা 5 থেকে 10%, 5 to 10% হইতে পারে। আচ্ছা, দ্য ওয়েস অফ এনার্জি এক্সপেন্ডিচারের থার্ড প্রসেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। দেখো, এক একটা মানুষের অ্যাক্টিভিটি এক এক রকম হয়, এক একটা মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক এক রকম হয়। যেমন তো আমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছি, আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলা হবে মডারেট ওয়ার্কার, বা আমাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি। কারণ আমাদের হচ্ছে কি খুব একটা বেশি, বা আমরা লাইট অ্যাক্টিভিটি, আমরা হ্যাঁ নিজেদেরকে আমরা লাইট অ্যাক্টিভিটি বা সেডেন্টারি অ্যাক্টিভিটির পার্সনও বলতে পারি। কারণ আমাদের খুব একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের নাই, তাই না? আমাদের হচ্ছে স্টাডি নিয়ে বা ওইসব নিয়ে আমাদেরকে থাকতে হয়, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম, মিনিমাম। আর যারা হেভি ওয়ার্কার, কারা রিক্সা পুলার হইতে পারে হেভি ওয়ার্কার, তাই না? এরকম এক একটা অকুপেশনের মানুষের কিন্তু অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক এক রকম হবে, তাই না? লাইট অ্যাক্টিভিটি যারা তাদের হচ্ছে গিয়ে 25 to 50% অফ বিএমআর তাদের হবে। আর যারা মডারেট অ্যাক্টিভিটি তাদের হচ্ছে বিএমআর হবে 50 to 100%। যারা হেভি অ্যাক্টিভিটি তাদের হচ্ছে বিএমআর হবে মোর দেন 100%, তাই না? মোর দেন 100%, মানে তাদের টোটাল বিএমআর এর 100%-এরও বেশি আমাকে এনার্জি তার খরচ হয়ে যাবে। বুঝছো? এই হচ্ছে ঘটনা। তো কোন একটা মানুষের সাপোজ বিএমআর হলো 200 কিলো ক্যালোরি সাপোজ, তো সে যদি হেভি ওয়ার্কার হয় তাহলে কিন্তু তার টোটাল এনার্জি এক্সপেন্ডিচার হবে 200, বললাম তো বিএমআর, তাহলে টোটাল এনার্জি এক্সপেন্ডিচার হবে 400 কিলো ক্যালোরি, ডবল হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু বিএমআর 100% বলছি আমরা। তো বিসাইডস অ্যাবভ 3, অ্যাডিশনাল এনার্জি সাপ্লাই ইজ নিডেড ডিউরিং গ্রোথ, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। আমার গ্রোথ, আমার কারো প্রেগনেন্সি অথবা কারো ল্যাকটেশনের টাইমে তোমার কিন্তু এখানে এনার্জি এক্সপেন্ডিচারটা আরো বেশি হবে, অ্যাডিশনাল এনার্জি সাপ্লাই দরকার পড়বে তখন। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু স্পেশাল কন্ডিশন। আচ্ছা, এরপর আমরা আসবো বেসিক ক্যালকুলেশন অফ এনার্জি রিকোয়ারমেন্ট। আমি যে বললাম ওই যে 3টা প্রসেস, ওই 3টা প্রসেসকে হচ্ছে গিয়ে সামেশন করলে যেই হচ্ছে গিয়ে আমরা কিন্তু এনার্জি রিকোয়ারমেন্টের ক্যালকুলেশনগুলো করতে পারবো। এবং এই ক্যালকুলেশনটা দুই রকম, একটা হচ্ছে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনের মাধ্যমে আসে রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট। অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা কিভাবে আমরা আনি? সেটা আনি আমরা হচ্ছে বিএমআর আর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যতটুকু এনার্জি দরকার ওটা সামেশন করে দিই, অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট আমাদের চলে আসে। তাহলে সামেশন অফ এনার্জি ইকুইভ্যালেন্ট অফ বিএমআর অ্যান্ড ফিজিক্যাল
অ্যাক্টিভিটি, এটা হচ্ছে চলে আসলো আমার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। আর রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট এটা হচ্ছে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের সাথে আমি যোগ করব 10% অফ দ্য অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। কারণ আমি বললাম না যে আমাদের এসডি কতটুকু, এসডি হচ্ছে 5 to 10% বা এটাকে 10%ও ধরা হয়। আমাদের একটা মিক্সড যদি ডায়েট হয় তাহলে আমার এসডি হবে 10%, অর্থাৎ আমার নর্মালি যে পরিমাণ এনার্জি আমার দরকার তার 10% কিন্তু আমার হচ্ছে কি ওই এনার্জিটা প্রডিউস করার জন্য যে খাবারটা আমরা খেয়েছি ওই খাবার থেকে এনার্জি বের করে আনতেই আমার 10% এনার্জি খরচ হয়ে যাবে। তো তার মানে আমি হচ্ছে টোটাল এনার্জি পাচ্ছি হচ্ছে 90%। তাহলে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট যেটা ছিল আমার, ওই রিকোয়ারমেন্টের জন্য আমি যদি মনে করো আমার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট 2000 কিলো ক্যালোরি, তো 2000 কিলো ক্যালোরির জন্য আমি 2000 কিলো ক্যালোরি যতটুকু খাবারের মধ্যে থেকে পাওয়া যেত ততটুকু আমি খাইলাম, তাহলে কিন্তু আমি 2000 কিলো ক্যালোরি আমার এনার্জি সাপ্লাই আমি পাবো না। কারণ আমার হচ্ছে ওই পরিমাণ খাবারকে থেকে এনার্জি বের করার জন্য আরো কিছু এনার্জি খরচ হয়ে যাবে। এই জন্য আমাকে অবশ্যই 2000 থেকে একটু বেশি খাইতে হবে। তখন আমাকে কতটুকু খেতে হবে, তখন আমাকে 2000-এর সাথে 10% যোগ করতে হবে। 2000-এর 10% কত, 200, তখন 2200 হয়ে যাবে। এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমাদের সামনেও আছে, তখন আমরা সুন্দর মতন দেখবো। এরপর আমরা একটু সামনে চলে যাই। ডিটারমিনেন্ট ফ্যাক্টরস হোয়াইল ক্যালকুলেটিং ক্যালোরি অর এনার্জি রিকোয়ারমেন্ট অফ দ্য বডি। আমাদের বডির আমরা যখন এনার্জি রিকোয়ারমেন্ট বা ক্যালোরি রিকোয়ারমেন্ট আমরা ক্যালকুলেট করব, কি কি ফ্যাক্টরকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এজ, সেক্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেটাবলিক স্ট্যাটাস অফ দ্য বডি, বিএমআর, এসডি, এই জিনিসগুলো কিন্তু আমরা আগেও জেনে আসছি, পড়ে আসছি এবং এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা আমাদের অলরেডি হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা কি কি শিখলাম ক্লাসে? আমরা ইম্পর্টেন্স অফ সিগনিফিকেন্স অফ বিএমআর শিখে ফেলেছি। তারপর হচ্ছে বিএমআর মেজার করার জন্য কি কি প্রিকন্ডিশন আমাদেরকে ফলো করতে হবে সেটা জানা হয়ে গেছে। তারপর এনার্জি এক্সপেন্ডিচারে কি কি ওয়ে আছে, কি কি প্রসেস আছে সেগুলো আমরা জেনে ফেলেছি। আমরা এনার্জি রিকোয়ারমেন্টের ক্যালকুলেশনগুলো আমরা শিখে ফেলেছি। আমরা হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্টের জন্য যে ফ্যাক্টরগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ওই ক্যালকুলেট করার জন্য, ওই জিনিসগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। তো আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তো এতক্ষণ আমাদের সাথে গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।